রাজনৈতিক ভূমিকম্প বোধ হয় একেই বলে। তাসের ঘরের মতন কি তবে ভেঙে পড়তে চলেছে লৌহ পুরুষ আর অপরাজিত ইমেজের সেই বিশাল সাম্রাজ্য? আজকের শুরুতেই আপনাদের এমন এক বিস্ফোরক রিপোর্টের মুখোমুখি দাঁড় করাতে চলেছি, যা দিল্লির ক্ষমতার অন্দরে রীতিমতন আলোড়ন ফেলে দিয়েছে। পোল ট্র্যাকারের সাম্প্রতিক মুড অফ ইন্ডিয়া সমীক্ষা সামনে আসতেই বিজেপি শিবিরে হঠাৎ কেন এত হাড়হিম নিস্তব্ধতা? মোদিজিকে হারিয়ে 2029-এ কি সত্যি প্রধানমন্ত্রী হচ্ছেন রাহুল গান্ধী? 44 লক্ষেরও বেশি মানুষের রায় কিন্তু সেই চাঞ্চল্যকর ইঙ্গিতই দিচ্ছে। যেখানে বিরোধীদের ঝুলিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা, সেখানে গোটা এনডিএ জোট মিলে ঝুলছে মাত্র 240টি আসনে। কিন্তু আসল ধাক্কাটা কোথায় জানেন? যে তরুণ প্রজন্ম আর সাধারণ মানুষের উপর ভর করে রাষ্ট্রীয় শাসক নিজেদের অপরাজিত দাবি করত, সেই ভারতের সাধারণ মানুষই আজ প্রধানমন্ত্রী হিসেবে মোদির চেয়ে রাহুল গান্ধীকে এগিয়ে রেখেছেন এক বিশাল ব্যবধানে। তবে কি ক্ষমতার দম্ভ, অন্দরমহলের সূক্ষ্ম ফাটল আর নিজেদের একের পর এক রাজনৈতিক ভুলের খেসারত দিতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল শাসক দল? অধিবেশনের বাকি মাত্র একদিন, কেন এখনো গায়েব স্বরাষ্ট্রমন্ত্রী? নাকি প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে অজান্তেই রাহুল গান্ধীকে রাজনীতির হিরো বানিয়ে ফেললো বিজেপি? আজ সবটা বলবো। পোল ট্র্যাকারের মুড অফ দ্য ইন্ডিয়ার সমীক্ষার কথা। সবটা জানতে হলে পুরোটার সঙ্গে থাকতে হবে, তাহলেই বুঝবেন ক্ষমতার 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের সম্পর্কের মধ্যে কি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে? রাজনীতিতে কি কোনো বড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? এই প্রশ্নটা দেশের কোটি কোটি মানুষ দীর্ঘদিন ধরে মনে পুষে রাখছেন। আর ঠিক এর মধ্যেই সামনে এসেছে এক মারাত্মক সমীক্ষা রিপোর্ট। পোল ট্র্যাকার নামের এক সংস্থা সম্প্রতি এক বিশাল মুড অফ ইন্ডিয়া সার্ভে পরিচালনা করেছে। দেশের 543টি লোকসভা আসন থেকে নেওয়া হয়েছে প্রায় 44,35,451 জন ভোটারের মতামত। বুঝতেই পারছেন স্যাম্পল সাইজটা বিশাল। আর এই সার্ভেটা চালানো হয়েছে 3রা জুলাই থেকে 7ই আগস্টের মধ্যে, ঠিক যখন দেশের রাজনীতি উত্তাল, মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে একাধিক চর্চিত ঘটনা। ভোটারদের সোজাসুজি একটা প্রশ্ন করা হয়েছিল, যদি আজই লোকসভা নির্বাচন হয় কাকে ভোট দেবেন? যে উত্তর এসেছে তা শুনলে চমকে উঠবেন। সমীক্ষা বলছে আজ ভোট হলে বিরোধীদের ইন্ডিয়া ব্লক পেতে পারে 44% ভোট, আর এই ভোটের জোরে তাদের ঝুলিতে যেতে পারে 280টি আসন, অর্থাৎ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট আটকাতে পারে 40% ভোটে, তাদের আসন সংখ্যা দাঁড়াতে পারে মাত্র 244। খেয়াল করে দেখুন, গত নির্বাচনে বিজেপি একাই 240টি আসন পেয়েছিল, আর এবার পুরো এনডিএ জোট মিলে নাকি 240 পার করতে পারছে না। সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেছে বাকি 16% ভোট এবং 23টি আসন যাবে অন্যান্যদের ঝুলিতে। কিন্তু আসল বোমাটা ফেটেছে প্রধানমন্ত্রী পদের পছন্দ নিয়ে। কাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ? 58% ভোটার এক বাক্যে নাম নিয়েছেন রাহুল গান্ধীর। হ্যাঁ, 58%, যেখানে নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন মাত্র 42% মানুষ। এমনকি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরমেন্স মূল্যায়ন করতে বলা হলে 43% মানুষ বলেছেন তার কাজ ভালো, কিন্তু 47% ভোটার সরাসরি জানিয়ে দিয়েছেন তারা মোদিজির পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নন। শুধু প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তাই নয়, পুরো এনডিএ সরকারের পারফরমেন্স নিয়েও কিন্তু ক্ষোভের ছবিটা স্পষ্ট। সমীক্ষায় যখন জানতে চাওয়া হলো এনডিএ সরকারের কাজকর্ম কেমন লাগছে, মাত্র 42% মানুষ বলছেন তারা সন্তুষ্ট, কিন্তু 58% ভোটার অর্থাৎ ব্যবধানটা পুরো 16%-এর সরাসরি জানিয়ে দিয়েছেন এই সরকারের পারফরমেন্সে তারা তীব্র অসন্তুষ্ট। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর ভূমিকা কেমন, এই প্রশ্নেও বাজিমাত করেছেন রাহুল। দেশের 61% মানুষ তার কাজকে ভালো বলেছেন, আর সন্তুষ্ট নন মাত্র 39% উত্তরদাতা। তবে এসবের চেয়েও চমকপ্রদ তথ্য উঠে এসেছে দেশের তরুণদের মতামত থেকে। প্রশ্ন ছিল দেশের যুব সমাজ ভবিষ্যৎ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ? এখন নরেন্দ্র মোদীর পক্ষে গেছে মাত্র 23% সমর্থন, আর তার বিপরীতে দাঁড়িয়ে বিশাল 69% তরুণ আস্থা রেখেছেন রাহুলের ওপর।
বাকি আঞ্চলিক নেতাদের ভাগ্যে জুটেছে মাত্র 2%, আর অন্যান্যরা পেয়েছেন 6%। অর্থাৎ তরুণ প্রজন্মের চোখে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা কে, এই প্রশ্নেও 58% সমর্থন নিয়ে ফার্স্ট বয় রাহুল গান্ধী। মোদিজি আটকে গেছেন মাত্র 36%। মাথায় থাক, 2029 সালে যখন লোকসভা নির্বাচন হবে তখন মোদিজির বয়স হবে 80 ছুঁই ছুঁই। এমনকি বিদেশ নীতির মতন সংবেদনশীল ক্ষেত্রেও মোদী সরকারের দাবি ধাক্কা খেয়েছে। এনডিএর বিদেশ নীতিতে বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান শক্ত হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন 39% মানুষ, কিন্তু 49% মানুষ বলেছেন না, ভারত শক্তিশালী হয়নি। 12% অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন প্রশ্ন উঠতে পারে, রাহুল গান্ধীর এই রেটিং হঠাৎ করে কি লাফিয়ে বাড়লো? একদমই নয়। এটাও ঠিক যে সম্প্রতি রাম মন্দিরে কোটি কোটি টাকার প্রণামী চুরি বিতর্ক কিংবা যন্তর মন্তরের ঘটনাগুলোর প্রভাব বিজেপির জনপ্রিয়তার বড় ধাক্কা দিয়েছে। মোদী সরকারের রেটিং এক ধাক্কায় নিচে নেমেছে, কিন্তু রাহুল গান্ধীর গ্রাফ কিন্তু ধারাবাহিকভাবে উপরের দিকে উঠছে। একটা সময় ছিল যখন উত্তর ভারতের মধ্যে কেবল পাঞ্জাবে অথবা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে রাহুলের গ্রহণযোগ্যতা মোদির চেয়ে বেশি থাকতো। যদিও দক্ষিণ ভারতে তো তিনি বরাবরই মোদির চেয়ে এগিয়ে, তবুও দরবারি সংবাদ মাধ্যম কিংবা বড় বড় এজেন্সিগুলোর সমীক্ষার উপস্থাপনায় সব সময় নরেন্দ্র মোদীকে সর্বত্র শীর্ষে দেখানো হতো। তবে হাওয়া ঘুরতে শুরু করে বেশ কিছুদিন আগে থেকেই। লোকনীতি সিএসডিএস এর সমীক্ষায় প্রথম তুলে ধরেছিল যে উত্তরপ্রদেশের মতন হিন্দি বলয়েও জনপ্রিয়তায় মোদীকে পেছনে ফেলে দিচ্ছেন রাহুল গান্ধী। তার আজকের পরিস্থিতি কি? পোল ট্র্যাকারের এই রিপোর্ট অনুযায়ী গোটা দেশে কোনো ব্যতিক্রম ছাড়াই প্রতিটি জনসংখ্যার স্তরে আজ মোদীর চেয়ে রাহুলের গ্রহণযোগ্যতা স্পষ্ট। দেশ এখন বিকল্প হিসেবে রাহুল গান্ধীর ওপরই ভরসা রাখছে। অনেকে হয়তো বলবেন, পোল ট্র্যাকার তো একেবারে নতুন এক এজেন্সি, সি ভোটার, টুডেস চাণক্য বা লোকনীতি সিএসডিএস এর মতন প্রতিষ্ঠিত এজেন্সিগুলোকে বলছে। হ্যাঁ, আমরাও সেই পুরনো এজেন্সিগুলোর রিপোর্টের অপেক্ষায় থাকব। তবে ভারতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ মোড়কে কোনো সমীক্ষা সংস্থাই আর এটি এড়িয়ে যেতে পারবে না। কারণ এই মুহূর্তে দেশের সাধারণ মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করেছেন। আগামী 6 মাস বা 1 বছর পর, বিশেষ করে উত্তরপ্রদেশের নির্বাচনের পর যখন ফের নতুন সমীক্ষা সামনে আসবে, তখনই স্পষ্ট হবে বিজেপি নিজেদের পারফরমেন্স শুধরে নিতে পারলো নাকি রাহুল গান্ধীর জনপ্রিয়তার পারদ আরো উঁচুতে চড়লো। তবে এই একটা সমীক্ষাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে কেন মুহূর্তে বিজেপি এবং তাদের সমর্থকদের হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। চারিদিকে কেন হঠাৎ এমন রহস্যময় নীরবতা? রাজনৈতিক সমীক্ষায় মোদী রাহুল দ্বৈরথের যে ছবি উঠে এসেছে, তার পেছনে কি শুধুই অ্যান্টি ইনকামবেন্সি, নাকি সরকারের একদম অন্দরমহলেই তৈরি হয়েছে কোনো বড় ধরনের ফাটল? কারণ বাইরে যখন বিরোধীদের গ্রাফ ঊর্ধ্বমুখী, ঠিক তখনই ক্ষমতার অন্দরে ফিসফাস শুরু হয়েছে সরকারের 1 নম্বর আর 2 নম্বর ব্যক্তিত্বকে ঘিরে। মোদী আর অমিত শাহ, যাদের এতদিন একে অপরের ছায়াসঙ্গী বলেই ধরে নেওয়া হতো, তাদের মধ্যেও কি তবে কোনো খটাখটি শুরু হলো? সম্পর্কে কি ধরেছে কোনো সূক্ষ্ম ফাটল, নাকি গোটা এনডিএ সরকার আর বিজেপি নেতৃত্ব নিজেদের ভুল চালে রাহুল গান্ধীকে সরকারের সমকক্ষ প্রভাবশালী নেতায় পরিণত করার ব্লান্ডার করে ফেলেছে? প্রশ্নগুলো এখন আর শুধু জল্পনায় আটকে নেই। দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। চাউর হয়েছে এক নতুন খবর। প্রধানমন্ত্রী মোদী নাকি চাইছেন অমিত শাহ সংসদে দাঁড়িয়ে এই উত্তপ্ত ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার করুক, যাকে অন্তত সরকারের কিছুটা মুখ রক্ষা হয়। কিন্তু শাহ নিজেই নাকি সংসদে আসা থেকে নিজেকে গুটিয়ে রাখছেন। কথাটা আমার মুখের নয়, কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এক্সে টুইট করে সোজাসুজি এই বোমাই ফাটিয়েছেন। জয়রাম রমেশ টুইটে ইংরেজিতে যা লিখেছেন বাংলায় বলে দিচ্ছি। তিনি লিখছেন, তমাম খবর প্ল্যান্ট করা এবং ন্যারেটিভ বদলানোর সব চেষ্টা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজও লোকসভায় হাজির হননি, যদিও তার নামে সভায় কাজ তালিকাভুক্ত ছিল। আবারও তিনি প্রমাণ করে দিয়েছেন যে যারা অন্যকে ভয় দেখায়, ধমকায়, তারা নিজেরাই কাপুরুষ হয়। গত 17 দিন ধরে শ্রী অমিত শাহ লোকসভা এবং রাজ্যসভা থেকে অনুপস্থিত। এটা সত্যি অভূতপূর্ব। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তিনি কি ঠিক আছেন? দেশ জানতে চায় 1 এবং 2 এর মধ্যে সবকিছু কি ঠিক আছে? জয়রাম রমেশ দাবি করছেন
বিশাল মিডিয়া ন্যারেটিভ তৈরি আর খবর প্ল্যান্ট করা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় এলেনই না। আর এখান থেকেই জয়রাম সেই বহু চর্চিত প্রশ্নটা তুলে দিলেন, 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে সবকিছু ঠিকঠাক তো? শুধু বিরোধীরা নয়, কিছু প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক সূত্রের অন্দরমহলেও এই খবর ভাসছে। মোদিজি চাইছেন শাহ এসে ঝড় সামাল দিন, কিন্তু শাহ এড়াচ্ছেন। আর এই জল্পনায় আগুনে ঘি পড়ল তখন, যখন খোদ উপরাষ্ট্রপতি রাজ্যসভায় দাঁড়িয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রীকে স্পষ্ট বলে বসলেন, বিরোধীদের ক্ষোভের কথাটা একটু অনুধাবন করুন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সংসদীয় বিষয়ক মন্ত্রীকে সোজাসুজি নির্দেশ দিলেন, বিরোধীদের মনোভাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আসার জন্য অনুরোধটা আপনি একটু পৌঁছে দিন। সংসদ স্তব্ধ হয়ে আছে প্রায় 3 সপ্তাহ ধরে, অথচ এমন মন্তব্য হঠাৎ এই সময় কেন এলো? রাজনৈতিক মহল কিন্তু এর ভেতরে অন্য গন্ধ পাচ্ছে। ঠিক এই সময় আরএসএস প্রধান মোহন ভাগবত বিচারপতিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার উপরাষ্ট্রপতি নিজেও আরএসএস এর প্রচারক থেকে উঠে আসা মানুষ, দিল্লির অন্দরে ফিসফাস শুরু হয়েছে। এটা কি তবে অমিত শাহকে সংসদ থেকে দূরে থাকার একটা সেফ এক্সিট তৈরি করে দেওয়ার চেষ্টা ছিল, যাতে পরে বলা যায় বিরোধীদের হট্টগোলে নয়, উপরাষ্ট্রপতির ইঙ্গিতেই তিনি এড়াতে পেরেছিলেন? কিন্তু মজার বিষয় হলো, সেই সুযোগ দেওয়ার পরও অমিত শাহ কিন্তু সংসদে এলেন না। আর পুরো ক্রোনোলজিটা কিভাবে মোড় নিল খেয়াল করেছেন? শুরু হয়েছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে, আর সেখান থেকে গড়িয়ে আজ সরাসরি 56 ইঞ্চির ভাবমূর্তিকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। গত 12 বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে 365 দিন দরবারি মিডিয়ায় যে ব্র্যান্ড মোদি বা চটকদার ব্র্যান্ড গড়ে তোলা হয়েছিল, কয়েকটা সোশ্যাল মিডিয়া মিম আর স্লোগান যেন নিমেষেই তার হাওয়া বের করে দিল। অমিত শাহ সংসদে না আসায় একটা বিষয় কিন্তু একদম প্রতিষ্ঠিত হয়ে গেল। মোদিজি তো এমনিতেই সচরাচর সংসদে আসেন না, এবার অমিত শাহের সেই কথিত লৌহ পুরুষ ইমেজের বেলুনটাও ফেটে চৌচির হয়ে গেল। পুলিশের লাঠির পেরেক কে পুতল? কার নির্দেশে ছড়াগুলি চলল? সাধারণ মানুষের মাথা কে ফাটালো? এই সোজা প্রশ্নগুলোর জবাব এড়িয়েই কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি দাবি করতে পারে সাজিত বিতর্কের জন্য প্রস্তুত, রাহুল গান্ধী নাকি পালাচ্ছেন, কিন্তু সত্যিটা কি? আসল খবরটা হলো, গতকালই অমিত শাহের নামে সংসদে 2টো গুরুত্বপূর্ণ বিল পাশের তালিকা করা ছিল। বিতর্কের দরকার ছিল না, সংসদীয় নিয়ম মাফিক বিল উত্থাপন করার জন্য তিনি এলেন না, পাঠালেন নিজের জুনিয়র মন্ত্রীকে। নিজের নামের কাজটুকুর জন্য সংসদে আসার সাহস দেখাতে পারছেন না তিনি। আর ঠিক এখান থেকেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক ড্রামা। বিজেপি আর এনডিএ নেতৃত্ব কেন নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরে রাহুল গান্ধীকে সরকারের সমকক্ষ শক্তিতে পরিণত করছে? গতকাল সংসদে যা নাটক হলো তা অভাবনীয়। শাসক দল এনডিএ নাকি সংসদের ভেতরেই বিরোধী ভূমিকায় মিছিল বের করলো, আর স্লোগান কি দিল জানেন? রাহুল গান্ধীর জবাব দাও। ভেবে দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। পুলিশ, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ক্ষমতা সব কার হাতে? বিজেপির হাতে। এমনকি সংসদ সচল রাখার প্রাথমিক দায়িত্ব সরকারের। অথচ এরা জবাব চাইছে কার কাছে? বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে। বিজেপির পুরো টিম সারাদিন ধরে শুধু একটাই জপমালা জপলো, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। এতে আসলে কার লাভ হলো? অজান্তেই তারা বার্তা দিয়ে দিল, এই দেশের চালিকা শক্তি আজ আর সরকার নয়, রাহুল গান্ধী। বিজেপি আজ ঠিক সেটাই করছে যা একসময় সোনিয়া গান্ধীর কংগ্রেস করেছিল। মনে করে দেখুন, গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর কংগ্রেস একসময় এতটাই ব্যক্তিগত আক্রমণ নামিয়ে এনেছিল যে দেখতে দেখতে তিনি জাতীয় রাজনীতির মহানায়ক বা একমাত্র বিকল্প হয়ে উঠেছিলেন। অথচ সেই সময় শিবরাজ সিং চৌহানের মতন বিজেপির আরো অনেক জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু কেন্দ্রের শাসক দলের সমস্ত আক্রমণ মোদিজির দিকে ধেয়ে আসায় প্রচারের আলোটা খোদ কংগ্রেসে তার দিকে ঘুরিয়ে দিয়েছিল। আজ বিজেপিও ঠিক সেই একই ঐতিহাসিক ভুল করছে। বিজেপি আসলে পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে রাহুল গান্ধী নাকি এতটাই শক্তিশালী যে তার ভয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে মুখ খুলতে পারছেন না। রাহুল গান্ধী নাকি এতটাই প্রভাবশালী যে তার দরুন পুরো সরকার অচল, সংসদ অচল। আর এভাবে কোনো বিরোধী নেতার উপর 24 ঘন্টা সমস্ত শক্তির আক্রমণ নামিয়ে আনলে সাধারণ মানুষের মনেও কৌতূহল জাগে, কি আছে এই লোকটার মধ্যে?
বিজেপি নেতারাই বলেন বিপরীতকালে বুদ্ধিনাশ। খেয়াল করবেন, ভুল যখন হতে থাকে হতেই থাকে, একটার পর একটা। ইতিহাস সাক্ষী, সে ইন্দিরা গান্ধীর আমল হোক, মনমোহন সিং এর সময় হোক, কিংবা আজকের মোদী সরকার, পায়ের নিচের মাটি যখন সরতে শুরু করে শাসক দল টেরও পায় না। কিভাবে রিয়াক্ট করা উচিত? বিপক্ষ যদি সংসদে হট্টগোল করে, আপনারা বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের বক্তব্য রাখুন। তা না করে আপনারা কি করছেন? পোস্টার হাতে রাহুল গান্ধী জবাব দাও বলে চিৎকার করছেন। ফল কি হচ্ছে? আপনারা অজান্তেই একজন মানুষকে এই মুহূর্তের জাতীয় রাজনীতির সিঙ্গেল হিরো বানিয়ে দিচ্ছেন। সবশেষে ক্ষমতার উদ্দেশ্যে 4টে বেদনাদায়ক সত্যি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি যখন 24 ঘন্টা একজন বিরোধীর নাম জপে জপে তাকেই দেশের রাজনীতি আর সংবাদের কেন্দ্রবিন্দু বানিয়ে দেন, তখন কি নিজের অজান্তে স্বীকার করে নেন না যে নিজের অর্জনের ঝুলিটা আজ একেবারেই ফাঁকা? দ্বিতীয় প্রশ্ন, টানা 1 যুগ ধরে কোটি কোটি টাকা ঢেলে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে যে লৌহ পুরুষ আর 56 ইঞ্চি রূপকথা তৈরি করা হলো, সামান্য একটা বিরোধ আর সমীক্ষার ধাক্কাতেই সেই ভাবমূর্তির এত নড়বড়ে দশা? তৃতীয় প্রশ্ন, দেশের 140 কোটি মানুষের নিরাপত্তা, অর্থনীতি আর ভবিষ্যতের ভার যাদের কাঁধে, সেই 1 নম্বর আর 2 নম্বর ব্যক্তিত্বের নিজেদের ইগো আর পারস্পরিক সম্পর্কের সূক্ষ্ম ফাটল ঢাকতেই কি আজ পুরো সংসদকে অচল করে রাখা হচ্ছে? আর শেষ প্রশ্ন, জনমত যখন বদলাতে শুরু করে, সাধারণ মানুষ যখন বিকল্পের দিকে তাকায়, তখন প্রতিপক্ষকে ছোট করার চেষ্টা না করে নিজের অহংকারকে ভাঙাই কি একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের কাজ নয়? ইতিহাস সাক্ষী, জনগণের আস্থা হারিয়ে কেবল প্রচার আর ক্ষমতার দম্ভ দিয়ে কোনো সাম্রাজ্যই বেশি দিন টিকে থাকতে পারেনি। পায়ের তলার মাটি যখন সরতে শুরু করে, তখন লৌহ পুরুষ কিংবা অপরাজিত তকমাগুলো তাসের ঘরের মতন ভেঙে পড়ে। শাসকের সর্বোচ্চ জুটি কি তবে ইতিহাস থেকে শিক্ষা নেবে, নাকি নিজেদের রাজনৈতিক ভুলের চোরাবালিতেই আটকে থাকবে? উত্তরটা কিন্তু সময়ের হাতেই লেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।